নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে চলেছেন একটি নতুন গল্প। আজকের গল্পের নাম নতুন করে আর কি হবে। লিখেছেন আশাপূর্ণা দেবী। আজকের ইন্ডিয়ান উইকলিতে একটা মজার খবর বেরিয়েছে, দেখেছো জেঠু? কিংবা না মজার? কাগজখানা নাচাতে নাচাতে ভাইপো জেঠুর সারা সকালের পীঠস্থান রাস্তার ধারের বারান্দাতে এসে দাঁড়ায়। তার অবশ্য আজকেই সকালে অনেক সময়, তাই জেঠুর কাছে এসে বসবার বাসনা, কারণ আজ রবিবার। তবে জেঠু সারদাচরণের এখন রোজই রবিবার, তাই সারা সকাল বাড়ির বারান্দায় বসেই শহরের জনজীবনের গতি নিরীক্ষণ করে চলেন। ভাইপোর কথায় আরাম চেয়ারটায় নেতিয়ে থাকা শরীরটাকে একটু খাড়া করে নিয়ে বসে অবজ্ঞার গলায় বলেন, ও তোর ওই ইন্ডিয়ান উইকলি, ওর তো খবর মানেই একটু চমক। রবিবারের সকালের চায়ের টেবিলের স্পেশাল খাবারও বলতে পারা যায়। তো খবরটা কি? আগামী 5 বছরের মতো অনন্ত মহাকাশযানের চাঁদের টিকিট আর পাওয়া যাবে না? সব বুকড হয়ে গেছে? নাকি মহাসমুদ্রের অতল তলার জমি বিক্রি শুরু হয়ে গেছে? প্রমোটারের ভিড়, লাইন পড়ে গেছে? আহা, না না, ওসব আকাশ পাতালের খবর নয়, নেহাতি মর্তলোকের একটা নিছক ব্যক্তিগত খবর। সেই যে পিসিমা বলতেন, হাসতে গিয়ে কপালে ফোড়া, এ অনেকটা সেই রকম। ভাইপো সাজুজ্যচরণের পিসি এখন অবশ্য জীবিত নেই, তবে পিসির ছড়া কাটা প্রবাদ প্রবচন ইত্যাদি এ সংসারে এখনো বেশ জলজ্যান্ত টিকে আছে। ভাইপো জানে, জেঠুও জানেন, তবে ভাইপোর স্ত্রী অতটা জানে না। তাই বলে ওঠে, হাসতে গিয়ে কপালে ফোড়া, এটা আবার কি ধাঁধা? ধাঁধা নয়, ও একটা তুলনা। সাজুজ্য হেসে হেসে বলে, অন্য বাড়ির মেয়ে, তুমি বুঝবে না। ওর আসল মানে হচ্ছে মজা করতে গিয়ে সাজা, অর্থাৎ জব্দ হওয়া কি বিপদে পড়া। ওহ, তার নাম ফোড়া? এমন অদ্ভুত সব কথা বাবা। ভাইপোর স্ত্রী বলে, তো কোথায় কার তেমন কি হয়েছে? এই তো দেখো না, জেঠুকে পড়েই শোনাও না, মানে একসঙ্গে সবাইয়ের শোনা হবে। সবাই মানে ততক্ষণে সাজুজ্যচরণের 8 বছরের মেয়ে তুড়ি আর 6 বছরের ছেলে ঘুড়ি এসে হাজির হয়েছে বারান্দায়। তাদেরও তো আজ রবিবারের মজা। দুজনেই একসঙ্গে বলে ওঠে, ও বাপি, কি গল্প আমাদের বলো, আমাদের বলো। ও বাবা, তোমাদেরও বলতে হবে? তাহলে শোনো। দুটো বন্ধু একটা সিনেমা দেখে এসেছে। তাতে দেখেছে একটা লোককে, তার একটা দুষ্টু শত্রু বহুদিন ধরে যেন একটা ভীষণ নির্জন জায়গায় তার খামার বাড়িতে ছোট্ট একটা ঘরে তালা চাবি দিয়ে বন্ধ করে রেখেছিল। সেখানে কথা বলবার কোনো লোক নেই, এমনকি ঘরটার জানলাও নেই যে একটু আকাশ দেখতে পাবে। ঘরে কোনো বইও নেই, এমনকি দেওয়ালে কোনো ছবিও নেই, শুধু দেওয়াল। তাই দেখতে দেখতে আর একা থাকতে থাকতে ঘুড়ি বলে ওঠে,
খেতেও দিত না লোকটাকে? ও না না, বলতে ভুলে গেছি, খেতে দিত। সে ভালো ভালোই খেতে দিত, কিন্তু কিভাবে দিত জানো? ঘরের একটা দেওয়ালের ধারে বসে খাবার জন্য একটা টেবিল চেয়ার রাখা ছিল। সেই টেবিলটার একটু ওপরে দেওয়ালটায় খানিকটা কাটা ফোকর ছিল। বাইরে থেকে একজন সেই ফোকর দিয়ে খাবার জিনিস, জল টল ঢুকিয়ে দিয়ে যেত। আবার কোনো এক সময় এঁটো প্লেট গ্লাস উঠিয়ে নিয়ে মুছে রেখে যেত। কিন্তু ওই লোকটার শত্রুটা এমন পাজি, ওই খাবার দেওয়া লোকটাও একটা হদ্দ বোবা আর বদ্ধ কালা, যাতে সে বাইরে থেকেও কিছু বলতে পারত না। আর বন্দি লোকটা ভেতর থেকে চেঁচামেচি করে কিছু বললেও শুনতে পেত না। আবার শত্রুটার আরো এত দুষ্টু বুদ্ধি যে ফোকর দিয়ে হাতটা বাড়াবার সময় পাছে তার হাতটা দেখা যায়, তাই হাতটা চামড়ার ফিতে দেওয়া ব্যান্ডেজ করা থাকত। তুড়ি বলে ওঠে, ও মা, হাত দেখতে পেলে কি হতো? কিছু না, তবু তো একটা জ্যান্ত মানুষের শরীরের একটু দেখতে পাওয়া, দেখে বুঝতে পারা যাবে সে মেয়ে না ছেলে। এ বাবা, মানুষের হাত বলেই বুঝতে পারা যাবে না? তুড়ির আবার প্রশ্ন, ওই ঘর থেকে ও বেরোতে পারত না? মোটেই না। তাহলে ও বাথরুমে হি হি বড় বাইরে ছোট বাইরে যেত? হি হি কি করে? আর চানি বা করতো কি করে? এই দেখো, সেটাও বলতে ভুলে যাচ্ছি। ঘরটা ছোট্ট হলেও তার সঙ্গে ছোট্ট মতো একটা অ্যাটাচড বাথরুমও ছিল। সাবান তোয়ালেও রাখা ছিল। আর ঘুমোতো কোথায়? আহা, সে ব্যবস্থা তো ঘরের মধ্যে ছিলই। সরু খাট, লেপ, কম্বল, বিছানা সবই। তবু কি হলো জানিস? লোকটা ওইভাবে একা একা থাকতে থাকতে 20-25 দিন পরে, নাকি 1 মাস পরেই বোধহয়, একদম পাগল হয়ে গেল। দেওয়ালে মাথা ঠুকতে লাগলো, যত ইচ্ছে চেঁচাতে লাগলো। তখন তার শত্রুটা দেখে লোকটা পাগল হয়ে গেছে। জেঠুও নাতি নাতনির মতো শুনছিলেন গল্পটা। দুম করে বলে উঠলেন, অমনি পাগল হয়ে গেল? পাগল হওয়া এত সোজা? সাধে কি আর বলি, তোদের ওই সিনেমার গল্প টল্পর গরুরা মনুমেন্টের চূড়োয় ওঠে? আরে বাবা, গল্পটা তো শেষ হয়নি এখনো। আসলে ওই ছবিটা দেখে 2 বন্ধুতে দারুণ তর্ক। একজন বলে একদম অ্যাবসার্ড গল্প। লোকটা ভালো মতো খেতে পাচ্ছে, ঘুমোতে পাচ্ছে, সাবান মেখে চান পর্যন্ত করতে পারছে, শুধু একটু মানুষ দেখতে পাচ্ছে না বলে পাগল হয়ে যাবে। সেও বলল গল্পের গরু আকাশে ওঠে। কিন্তু অন্য বন্ধুটা বলল এরকম হতেই পারে। এই নিয়ে তুমুল তর্ক। তারপর না, বুঝলি রে তুড়ি, বন্ধুটা বাজি ফেলল। বাজি জানিস? তো বাজি ধরল, যদি অবিশ্বাসী বন্ধুটা ওইভাবে নির্জনে 10, 20, 25 দিন থাকতে পারে, তাহলে সে 1 লাখ টাকা দেবে তাকে। আর যদি না পারে, যদি পাগল হয়ে যায়, 1 লাখ টাকা? ঘুড়ি হাঁ, শুধু শুধু একটু বাজি ধরতে। আরে বাবা, ওরা যে দারুণ বড় লোক, ওদের হচ্ছে কথায় কথায় লাখ লাখ, আমাদের মতো না। ও বাপি, তাহলে তাহলে যদি না পারে
কি করবে? অন্যজন, মানে হেরোটা ওকে 1 লাখ টাকা দেবে? সে আর দেবে কি, সে তো পাগলই হয়ে যাবে, তাই গিয়েছিল। ইস, শুধু শুধু বন্ধুটাকে পাগল করে দিল, ওর কষ্ট হলো না? আরে সেইটাই তো খবর। খবরটার নামই হচ্ছে শুধু একটু মজার জন্যে। জেঠু আবার সোজা হয়ে বসে বলে ওঠেন, ও, কাগজে লিখেছে তাই বিশ্বাস করতে হবে? কদিন নির্জনে থাকলে কি জনমনীষীর মুখ দেখতে না পেলেই পাগল হয়ে যাবে? পাগল অমনি হলেই হলো? পাগল হওয়া এত সোজা? তুই ও 1 লাখ টাকা বাজি ফেল না, রেখে দে আমায় ওইভাবে 10, 20, 25 দিন, কি 1 মাসই। দিব্যি ড্যাং ডেঙিয়ে না পাগল হয়ে বেরিয়ে আসবো ওই নির্জন সেল থেকে। আরে বাবা, খেতে পেলে, শুতে পেলে, চান করতে পেলে আবার অসুবিধাটা কি? মানুষের মুখ দেখতে না পাওয়া থোড়াই কি আর? আয়নায় নিজেরই মুখ দেখবো সারাক্ষণ। জেঠু, আয়নাও তো থাকবে না, দেওয়াল তো ফর্সা, তাছাড়া বই নয়, কাগজ কলম নয়, খবরের কাগজ পর্যন্ত নয়। বইয়েই গেল, খবরের কাগজ মানেই তো যত গুলতাপ্পি, আর বই বানানো গল্প, না হলেও কিছু এসে যাবে না। একটা মাস শুধু শুয়ে শুয়ে পা নাচিয়ে আর গুনগুনিয়ে গান গেয়েই দিব্যি কেটে যেতে পারে। রেখে দেখ তুই আমাকে, কিন্তু বাজির শর্তটা মনে আছে তো? 1 লাখ, তা বলে 1 লাখ খোলামকুচি নয়, 1 লাখ টাকা। শুনে সবাই হেসে ওঠে। ভাইপো হাসতে হাসতে চলে যায়, যেতে যেতে বলে, তাহলে এখন থেকেই জমাতে শুরু করি। ভাইপোর স্ত্রী হেসে বলে যায়, ঠিক আছে, পুরোটা জমলে বাজি ধরতে বসো। তুড়ি আর ঘুড়ি কিন্তু চলে যায় না, এখন তাদের বড় দাদুর সঙ্গে গোপন বৈঠক বসে। অত টাকা নিয়ে তুমি কি করবে বড় দাদু? এই দেখো বোকাদের কথা, টাকা নিয়ে আবার কি করে মানুষ? যা খুশি। তোদেরও তো দিয়ে দিতে পারি যা খুশি করবার জন্যে, জেতাটাই তো আসল রে। একদার বাঘা মিলিটারি অফিসার শারদাচরণ কাজের দাপটে বিয়ে করে সংসারী হওয়ার সময় পাননি। তারপর তো বিয়ের বয়সই পার, তবে তাতে তেমন কিছু লোকসানও হয়নি। নাতি নাতনি সমেত আস্ত একখানা সংসার তো মুক্তেই পেয়ে গেছেন। নাতি নাতনিদের তো বড় দাদুই সবচেয়ে আপনজন, যে কোনো ব্যাপারেই বড় দাদুর শরণ নেওয়া, বড় দাদুর সঙ্গেই গোপন বৈঠক। এখন আবার হঠাৎ এই নতুন প্রসঙ্গ, তাই সুযোগ পেলেই ত্রিকোণ টেবিল বৈঠক। আহা, বড় দাদু, এত বড় একটা বাড়ি বানিয়ে কি লাভ হয়েছে তোমার? একটা খামার বাড়ি বানিয়ে রাখলে এখন কত সুবিধে হতো ভাবো। ওই তো, ওইটাই মস্ত ভুল হয়ে গেছে রে ভাই। ইচ্ছে করলে এখনো তো একটা বানাতে পারো, কিছু জানলা দরজা রাখবে না, অনেক দিন ধরে বন্দি হয়ে বসে থাকবে, আর তারপর বাজি জিতে। তুমি তো আর হেরো হয়ে যাবে না, পাগল নাকি? কিন্তু সেই খামার বাড়িটা কোথায় বানানো যায় বলো তো? সেই তো আমরাও ভাবছি, যেখানে আমরা গিয়ে দেখা করতে পারবো না,
কথা কইতে পারবো না। তাছাড়া একটা বোবা কালা লোক তো চাই। আচ্ছা, এই সোমবার থেকেই তো আমাদের গরমের ছুটি পড়ে যাবে। তখন আমি আর দিদি দুজনে মিলে একটা বোবা কালা লোক খুঁজব। কালা একজন আছে আমাদের স্কুলে, যা কাজ বলো কিছু শুনতে পায় না, কিন্তু বোবা, ও বাবা, মোটেই না, যা চেঁচানো চেঁচায়। গরমের ছুটি পড়বার আগেই অন্য এক খবর, সুখবর অবশ্যই, তবে ওই দরকারি কাজটা তো হয়ে উঠবে না। অবশ্য সুখবরটাও দারুণ। তুড়ি ঘুড়ির ছোট মাসির বিয়ে। তাদের সবাইকে দিল্লি যেতে হবে, কারণ সেখানেই মামার বাড়ি। যদিও মামা নেই, শুধুই মামি আর দাদু দিদিমা। ভাইপোর স্ত্রী ধরা পড়ে। আপনিও আমাদের সঙ্গে চলুন না জেঠু। এই তো বাবা নেমন্তন্ন পত্র আপনাকেই দিয়েছেন, তার হাতে লেখা চিঠিও এই যে। হ্যাঁ, লিখেছেন বটে ভাইপোর স্ত্রীর বাবা। মান্য বরেশু বেয়াই মহাশয়, আপনি তো এখন একটি বেকার যুবক, বাড়িতেই বসে আছেন। চলে আসুন না বিয়ে বাড়িকে জমকালো করতে। আপনি তো একাই 100। পড়েই তো সারদাচরণের অট্টহাস্য। আমি এখন এই বয়সে বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে যাব রেলগাড়ি চেপে? কিন্তু ভাইপো বউয়ের অস্বস্তি, একটু লজ্জা লজ্জা ভাব। আপনি একেবারে একা থাকবেন? থাকলে কি হবে, ভূতে খেয়ে ফেলবে। আহা, তাই বলছি বুঝি। আপনার খাওয়া দাওয়া কে দেখবে, কখন কি দরকার কে বুঝবে? কাজের মেয়েটা তো একদম বুদ্ধু, যতই শিখিয়ে যাই ঠিক মতো কি কি মুশকিল। আমি কি একটা নাবালক, নিজেকে নিজে দেখাশুনো করতে পারবো না? নো চিন্তা বৌমা, মনের আনন্দে আহ্লাদে ভাসতে ভাসতে বিয়ে বাড়ি রওনা দাও। তা বৌমা, তাছাড়া আর কি করবেন? জেঠু আপনিও চলুন আমাদের সঙ্গে, বলে কি ঝুলে পড়বেন? তিনি বিয়ে বাড়ি যাওয়ার হাজার রকম গোছগাছের মধ্যেই কাজের মেয়েটাকে পাখি পড়া করে শেখাচ্ছেন। পদ্মা, দাদুর যেন কোনো অসুবিধে না হয়, দাদুর কখন কি দরকার খেয়াল রাখবি। চা দিয়ে দাঁড়িয়ে থাকবি, মনে পড়িয়ে দিবি। দাদু চা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখিস তো কতদিন চা রেখে দিয়ে খেতে ভুলে যান। ভাইপোরও অনবরত খুঁতখুত। শরীরের দিকে লক্ষ্য রেখো জেঠু, একটু খারাপ টারাপ হলে। শরীর খারাপ? সারদাচরণ জোয়ারদারের মাথা খারাপ? শোনো, অত চিন্তা না করে তুইও মাসখানেক ছুটি নিয়ে ওদের সঙ্গে চলে যা। বিয়ে মিটিয়ে একেবারে ছেলে মেয়ের ছুটি ফুরোলে একসঙ্গে সবাই চলে আসবি। ঢের ছুটি তো জমা আছে, নিস না তো 7 জন্মে। সাধুজ্যচরণের শ্বশুর শাশুড়িও সেই অনুরোধই করেছেন। আজই পকেটে ছুটির দরখাস্তর খসড়া। তবু সে মাথা চুলকোয়, এই এতদিন তোমায় একা রেখে। আরে বাবা, এসে জেঠুকে আস্ত সুস্থ দেখতে পেলেই তো হলো, সে গ্যারান্টি দিচ্ছি। অগত্যা আর কি করা, ভাইপো আরও মাথা চুলকোয়। অফিস যাওয়ার সময় চুল উস্কো হয়ে যায়। আর যেই না সে বেরিয়েছে, জেঠু একটা আহ্লাদের হুঙ্কার দিয়ে ওঠেন, হুরে মার দিয়া কেল্লা। তুড়ি ঘুড়ি ছুটে আসে।
ও বড় দাদু, কি হলো? আরে, খামার বাড়ির ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কোথায় কোথায়? ও বড় দাদু, বলবো বলবো, তোরা আগে মামার বাড়ি থেকে ঘুরে আয়। সেই খামার বাড়িতে বন্দিঘর আছে, থাকবে থাকবে। ও বড় দাদু, তারপর? বলছি তো, পরে দেখবি। রাজধানী এক্সপ্রেস ধরতে বেরিয়ে পড়ল ওরা ট্রেন ছাড়বার অনেক ঘন্টা আগেই। এটাই সাজুজ্যচরণের বাতিক। পথে কি কি রকম বাধা হতে পারে তার তালিকা মুখস্থ তার। আর তার যে কোনো একটা থেকেই যে ট্রেন ফেল হতে পারে তাও তার জানা। অতএব ৩-৪ ঘন্টা আগেই যাত্রাকালে আবার জেঠুকে ও পদ্মাকে পাখি পড়া এবং অতঃপর দুর্গা দুর্গা। বারান্দায় দাঁড়িয়ে ওদের ট্যাক্সিটা বেরিয়ে গিয়ে চোখ ছাড়া হওয়া পর্যন্ত দেখেই নিজের ঘরে ঢুকে এলেন সারদাচরণ। ঘরটাকে একবার আপাদ মস্তক অবলোকন করে বলে উঠলেন, কেন নয়? আমার এই ঘরটাই খামার বাড়ির কয়েদ ঘর হতে বাধা কোথায়? না, ঘরটা এমন কিছু বড় নয়। তারপরই যেন সমুদ্রে জোয়ার আসার মতোই দুধ দাঁড়িয়ে কাজে লেগে গেলেন সারদাচরণ জোয়ারদার। প্রথম নম্বরই একখানা ফুলস্ক্যাপ কাগজ নিয়ে তার এপিঠ ওপিঠ দুপিঠ ভরে খসখসিয়ে লিখে ফেললেন লম্বা এক ফর্দ। যা কিনতে হলে রীতিমতো মোটা টাকার দরকার। তার দরকার যখন, তখন ব্যয় করতেই হবে। কাজেই তার আগে ব্যাংকে যাওয়া দরকার। আলমারিটাকে হ্যাঁচকা টানে খুলে ফেলে তার ডয়ার থেকে টেনে বের করলেন ব্যাংকের পাসবই। সেটাকে এবং ফর্দটাকে টেবিলে রেখে আলমারি থেকে তার যাবতীয় জামা পোশাক এবং নিজস্ব কিছু এটা ওটা সব বের করে স্রেফ ফাঁকা করে ফেলে। রেখে দিয়ে এলেন পাশের একটা ঘরে, যে ঘরটায় সারা সংসারের আলতু ফালতু জিনিস ঠেসে রাখা হয়। নিজের ঘরে আলনায় রাখলেন শুধু দুটো ফর্সা পায়জামা, গেঞ্জি, হাফ শার্ট আর দুখানা তোয়ালে এবং দুখানা রুমাল। নির্জন সেলে বন্দির আবার বেশি কি দরকার? তারপর আরও দুধ দাঁড়িয়ে কোথা থেকে একখানা টুল এনে ঝপাঝপ দেওয়াল থেকে টেনে নামিয়ে নামিয়ে জড়ো করলেন যত সব ছবি ফটো। মায় পুরনো কালের দেওয়াল ঘড়িটা থেকে চওড়া ফ্রেমের আরশিটা, এমনকি নাতি নাতনির আদরের উপহার দুখানা কাগজের মুখোশ পর্যন্ত। ব্যাস, দেওয়াল ফর্সা। সর্বদা যে টিকটিকিটা থাকে দেওয়ালে, সেটাও নাড়াচাড়া খেয়ে কোথায় উধাও। দেওয়ালে শুধু ছবির তলায় জমে থাকা কিছু ঝুল ও ধুলো। হাঁক দিলেন, পদ্মা, ঘরটা সাফ করে ফেল। আর শোন, আমি একটু বেরোচ্ছি, কিছু কেনাকাটার কাজ আছে। তুই বাইরের দরজাটা টাইট করে এঁটে বসে থাক। আমি ফিরে আসার আগে কাউকে খুলবি না। পদ্মা ভয়ে ভয়ে বলে, আপনার দেরি হবে না তো? চা খাওয়ার টাইমের আগে ফিরবেন তো? সারদাচরণ হুমকি দিয়ে উঠলেন, ধেত্তারি তোর চা! চায়ের জন্যে কে মরছে? গট গট করে বেরিয়ে গেলেন সেই ফর্দ আর ব্যাংকের পাসবইটা নিয়ে। উফ, ভাগ্যিস আর 2 মিনিট দেরি হলেই ব্যাংক বন্ধ হয়ে যেত। সব প্ল্যান একদিনের মতো পেছিয়ে যেত।
দেরি হয়নি। মোটা সোটা নোটের গোছাটি অ্যাটাচিতে পুরে বেরিয়ে এসে দাঁড় করিয়ে রাখা ট্যাক্সিটাতে চড়ে বসে পিঠ হেলিয়ে ফর্দ লেখা কাগজখানায় আবার চোখ বোলাতে লাগলেন। ঠিকই আছে, পেল্লায় তালা চাবি একটা, মাঝারি 6টা, লোহার চেন 30 ফুট, মোমবাতি 2 ডজন, দেশলাই 4টে, তালপাতার হাত পাখা 2খানা, মাথায় মাখবার তেল, গায়ে মাখা সাবান, কাচাকুচির গুঁড়ো সাবান, ফিনাইল, ব্লিচিং পাউডার, ডেটল, বরিক তুলো, হ্যালোজেন ট্যাবলেট, সেফটি পিন। আর কিছু অ্যাড করতে হবে না? ঠিক আছে। কাগজখানা উল্টে ধরেন। অন্য পিঠে শুধু খাদ্যবস্তুর তালিকা। কিন্তু সে কি একটু আধটু? তাতে কি আছে কি না আছে? ফ্রিজে না রেখেও 3 দিন পর্যন্ত অনায়াসে খাওয়া যায়। এমন জিনিস থেকে 5 দিন, 7 দিন, 15 দিন, 30 দিন পর্যন্ত ভাগে ভাগে ফর্দ, যথা ফল, বিস্কিট, কেক, চকোলেট, কড়াপাক সন্দেশ, খাস্তা গজা, সোনপাপড়ি, সোন হালুয়া, বেলের মোরব্বা, দেশি কুমড়োর মেঠাই, জ্যাম, জেলি, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, সল্টেড কাজু, চিনেবাদাম চাকতি, ডালমুট, পটেটো চিপস, মুড়ি, চিনির মুড়কি ইত্যাদি ইত্যাদি। আর তাদের পরিমাণ দেখে পদ্মার চোখ টেরা হয়ে যায়। ও দাদু, এই আপনার একটু পরে আসছি, আস্ত একখানা বাজার তুলে এনেছেন নাকি? কত জিনিস এনেছেন, কত বৃহৎ বৃহৎ প্যাকেট! এই যে দেখছি গন্ধমাদন পর্বত। শারদাচরণ হালকা হুমকি দেন। গন্ধমাদন পর্বত? সে পর্বত দেখেছিস বুঝি? তাহলে যাও বীর হনুমানিনী, এগুলো তুলে নিয়ে গিয়ে আমার ঘরের মধ্যে যে খালি আলমারিটা হাট করে খোলা রয়েছে তার ভেতরে ঢুকিয়ে রেখে দাওগে। এই মুড়িগুলো বাদে মিয়ে যাবে। জম্পেশ একটা টিন আছে, থাকবে না কেন? মাসিমা মুড়ি কিনে রাখে না? ছেলে মেয়ে দুটো যে মুড়ির ভক্ত, এনে ভরে রাখতেছি। বাস বাস, ঠিক আছে। আর শোনো, কাল সকাল থেকে তুই আর আসবি না, 1 মাসের জন্যে ছুটি। পদ্মার চোখ এখন দুদিকে টেরা হতে হতে আকাশে উঠে যায়। কাল সকাল থেকে আর আসবনি? 1 মাসের ছুটি? দাদু, কি বলতেছেন? আর আসবনি? কি দোষ করলুম দাদু? আহারে, দোষের কথা কি? ছুটি কথাটার মানে জানিস না? আর আসবি না কেন? 1 মাস পরে আসবি। আজ তো রাতে বাড়ি যাবি, যেমন যাস, মা ভাই বোনের কাছে শুতে। ব্যাস, সকালবেলা থেকে তাদের সঙ্গেই থেকে যাবি। আর আপনার খাওয়া দাওয়া? আরে দূর, খাওয়া দাওয়ার জন্য আবার ভাবনা? ভাত রুটি ছাড়া আর খাবার জিনিস নেই জগতে। ওই তো গন্ধমাদন এসে গেছে, সব খাওয়া দাওয়ার। হা হা হা। দাদু, আর চা? ধেত্তরি তোর চা! চা আবার একটা জিনিস, না খেলে মানুষ বাঁচে না। রোজ সকাল থেকে রাত পর্যন্ত খাটিস, এখন পুরো 1 মাস খাটতে হবে না? মজা লাগছে না? মজা? পদ্মার মুখ দেখে তা তো মনে হচ্ছে না। প্রায় সে কাঁদো কাঁদো হয়ে বলে, দাদু গো, মাসিমা এসে আমার গলাখানা কেটে নেবে। কি? গলাখানা কেটে নেবে? আরে বাবা,
আমি তোর গলার গ্যারান্টার রইলাম। কি বুঝতে পারছিস না? বলছি আমি তো থাকবো, তুই বলতে পারবি না আমার কি দোষ? দাদু আসতে মানা করেছিল। আর শোন, আজ তো মাসের 26 তারিখ, এই মাসের মাইনেটা নিয়ে নে, আর আসছে মাসেরটাও। পদ্মা টাকাটা হাতে পেয়েও জেদি গলায় বলে, আমি যদি আপনার মানা না শুনে আসি? আসবি? আসবি কি করে? দরজায় তো একখানা তালা ঝুলবে। তালা ঝুলবে? ঝুলবেই তো। দাদু, তাহলে আমি এখন কি করব? কি আবার করবি? বাড়ি যাবি, ঘুমোবি, সকাল থেকে আরাম করবি। খবরদার এদিক মারাবি না। তবে কবে আসবো? ওই তো বললাম 1 মাস পরে। ওরা যেদিন আসবে সামনের মাসের 26 তারিখে। পরদিনই তো ওদের স্কুল অফিস খুলে যাবে, তোরও অফিস খুলে যাবে। মেয়েটা চলে যেতেই সারদাচরণ আবার ঝপাঝপ কাজে লেগে যান। পাশে গলির দিকে জমাদার আসার জন্য যে একটা ছোট দরজা আছে, সেটা খুলে রেখে এসে বাইরে বেরিয়ে সদর দরজায় এসে সেই পেল্লায় তালাটা লাগিয়ে দিয়ে ঘুরে এসে দরজাটা দিয়েই বাড়ির মধ্যে ঢুকে এসে জম্পেশ করে তার খিল ছিটকিনি লাগিয়ে দেন। বড় দরজাটারও ভেতর থেকে খিল ছিটকিনি লাগালেন। সিঁড়ি উঠে এসে সিঁড়ির দরজাটারও ভেতর থেকে বন্ধ করে তালা লাগালেন। বাড়িখানাকে নির্জন খামার বাড়ি বানাতে বললেই তো চলবে না। চোর ছ্যাচোর ছিচকেদের কথাও তো মাথায় রাখতে হবে। সেই সব মাথায় রেখে যথাযথ ব্যবস্থা করে চলে এলেন নিজের ঘরে। এ ঘরে 3টে দরজা। একটা পাশের ঘরে যাওয়ার, যেটা আলতু ফালতু জিনিস রাখবার, একটা বারান্দায় বেরোবার, আর একটা অ্যাটাচড বাথরুমে ঢুকে যাওয়ার জন্য। শেষেরটা অবশ্য খোলাই থাকলো। বারান্দাটারও ভেতর থেকে বন্ধ করে শক্তপোক্ত একখানা তালা ঝুলিয়ে টেনে দেখে নিলেন। তারপর জানলা দুটোকে আধ ভেজানো করে, যাতে ঝোড়ো হাওয়াতেও একই অবস্থায় থাকে, খুলেও যায় না বন্ধও হয়ে যায় না, সেইভাবে অঙ্ক কষে সেই 30 ফুট লোহার চেনটাকে কৌশল করে এদিক থেকে ওদিক আটকে তার আংটাতেও লাগালেন একটা তালা। পুরো বন্ধ করে ফেলে তো গুম খুন হতে পারেন না। অতঃপর সেই পাশের ঘরে যাওয়ার দরজাটাতেও ভেতর থেকে তালা বন্ধ করে শেষ চাবিটি বারান্দার সেই একটুখানি খোলা জানলা দিয়ে হাত বাড়িয়ে একদম কোণের দিকে ছুঁড়ে ফেলে দিলেন, যাতে কোনো মতেই না লাঙাল পান। স্বেচ্ছাবন্দিত্ব বটে, তবু মন না মতিভ্রম। দৈবাত যদি খুলে বেরিয়ে পড়বার লোভ এসে যায়। বাবা, নিজের কাছেও অনেস্ট থাকা চাই। এ বাবা একেবারে পুলিশের বাবার কায়দা। সব ব্যবস্থা সেরে যুদ্ধজয়ী সেনাপতির মতো একটি সাফল্য গৌরবমণ্ডিত লম্বা নিঃশ্বাস ফেলে বিছানায় লম্বা হলেন। তবু মনে মনে ভাসতে থাকলেন আরও কিছু দরকার আছে কিনা। বিয়ে বাড়ি, বাপের বাড়ি, ছুটিতে মামার বাড়ি এবং শ্বশুর বাড়ি, এই চৌতালা উদ্দাম উল্লাসের মধ্যে 4টে মনীষীর কোথা দিয়ে যে এতদিন কেটে গেল। ফেরার আগের দিন চিন্তা, দাদুর কি খবর?
জেঠু কেমন রইলেন। অত করে বলেছিলাম মাঝখানে একটা চিঠি দিতে, আমরাই বা কই একটা পোস্টকার্ডও দিলাম। গিয়ে কিরকম দেখব, ভার ভার না মনক্ষুণ্ণ? মনের মধ্যে একটু লজ্জা লজ্জা ভাব। কিন্তু তা বলে এ কথা কি ভেবেছিল ওরা গিয়ে দেখবে বাড়ির দরজায় একটা প্রকাণ্ড তালা ঝুলছে? এ কি কাণ্ড! এমন হতে পারে কি করে? যতই মনক্ষুণ্ণ হন, বাড়ির দায়িত্ব ত্যাগ করে কোথাও চলে যাবেন? ব্যাপারটা কি? কি করে খবর পাওয়া যাবে? সাজুজ্য স্ত্রীকে জিজ্ঞেস করে, তোমার পদ্মার বাড়িটা কোথায় জানো? পদ্মার বাড়ি? বাড়ি আর কে দেখতে গেছে? সকালে আসে, রাত্রিরে চলে যায়, এই তো ব্যবস্থা। তুই জানিস? ঘুড়ি? আমরা কি করে জানবো? আমরা ওর বাড়ি বেড়াতে যাই। এখন উপায়, পাড়ার কাউকে জিজ্ঞেস করে দেখব। যদি কোথাও চলেই যান, পাড়ার লোককে বলে যাবেন। জেঠু সেই লোক। দুজনে কথাবার্তা। এখন বাড়ি ঢোকার উপায়, তালা ভাঙা ছাড়া গতি নেই। কিন্তু এত বড় একখানা তালা ভাঙবার মতো এক্সপার্ট লোক কোথায় পাওয়া যাবে এখন? তার নিরুপায়ে নারায়ণ সহায়। দেখা গেল পদ্মা আসছে তিড়িং তিড়িং করে। ও মা গো, আপনারা এছেন? বাসলুম। তুমি তো বেচে আমাদের মাথা কিনলে। বলি, জেঠু কোথায়? সে কি, বাড়িতে নাই? বাড়িতে থাকলে দরজায় তালা ঝোলে। তুই এত বেলায় আসছিস যে? আমি 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 তো বলি, কাল রাত্রিরে জেঠু তোকে কিছু বলেছিলেন? সকালে কোথাও বেরোবেন? কাল রাত্রিরে? পদ্মা চোখ কপালে তুলে বলে, আমি তো এই 1 মাস পরে এলুম। গুনে গুনে 30টি দিন হলো। 1 মাস পরে এলি? আহ্লাদ পেয়েছিস? 1 মাস পরে মানে? দাদু শাসানি দিয়ে রাখেনি? 1 মাসের আগে এদিক মারাবি না? তো আজ 1 মাস হতেই ছুটে এসতেছি। অমনি আপনাদের দেখে যেন হাতে স্বর্গ পেলুম। সাজুজ্য হতাশ নিঃশ্বাস ফেলে বলে, তুমি তো হাতে স্বর্গ পেলে, এখন তিনি কোথায়? স্বর্গে না, তার বিপরীতে। শুনেছি সুইসাইড করলে নাকি। স্ত্রী রাগ করে বলে, আহ, ছাড়ো তো সব অকল্যাণ কথা। কিছুক্ষণের জন্যেও কোথাও যেতে পারে না মানুষ। আর বাড়ির মধ্যে থেকে দরজা বন্ধ করার মতো কেউ না থাকলে তালা লাগিয়ে যায় না? একটু অপেক্ষা করে দেখো না। কিন্তু অপেক্ষার ধৈর্য কার কত? ইত্যবসরে পদ্মা পাশের গলির মধ্যে দরজাটায় জোর ধাক্কা দেয়। নড়বড়ে পচা পুরনো ছোট্ট একটা দরজা, জমাদারের ব্যবহারের বই তো নয়। ধাক্কালেই ভেঙে পড়তে পারে। তালা ভাঙার থেকে সহজ আর কম সময় সাপেক্ষ। কিন্তু দরজা ভেঙে পড়বার আগেই সকলের কানের ওপর আকাশ ভেঙে পড়ে। দোতলা থেকে সেই চির পরিচিত বাজখাই গলা। কে? এ কি, কার গলা? বন্ধ বাড়ির মধ্যে থেকে? তার মানে জেঠুকে কেউ বন্দি করে রেখে গেছে। কে? কে এমন শত্রু আছে তার? তেমন শত্রু হলে তো খুন করে সর্বস্ব লুটে পুটে নিয়ে গিয়ে। এসব কথা অবশ্য ভাবছে বুদ্ধিমানেরা। ততক্ষণে পদ্মা চিল চেঁচানি গলায় বলে উঠেছে, দাদু গো, আমি আজ 1 মাস পার হলো, তাই সাহস করে চলে এনু। দরজাটা খুলে দেন। বেশ করেছ। দরজা খুলতে কে যাচ্ছে? আমার উপায় আছে।
রাস্তা থেকে একটা বল খেলা ছেলেকে ডেকে আনো, গেটের মাথায় উঠে কার্নিশ ধরে ঝুলে বারান্দায় উঠে আসুক। কিন্তু রাস্তার ছেলেদের আবার কে খুঁজতে যাচ্ছে পদ্মা জানে না। ওরা হরদম বল খেলতে খেলতে দাদুর বারান্দায় বল পড়ে গেলে কিভাবে উঠে গিয়ে বল উদ্ধার করে আনে। তুই উঠে এসেছিস, সাবাস। তা পারবি না কেন? হনুমানিনি যে। ওই দেখ কোণে যে চাবিটা পড়ে আছে, আমায় এই ফাঁক দিয়ে গলিয়ে দিয়ে দে। তা দিতে আর কতক্ষণ? 2 সেকেন্ড। তারপর আবার সমস্যা কি? সেই শেষ চাবিটা দিয়ে শেষ দরজাটি খুলে ফেলে অশেষের মধ্যে এসে পড়া। চাবির গোছা নিয়ে সব দরজা খুলে খুলে নিচে নেমে এসে পচা দরজা খুলে বেরিয়ে পড়ে সদরের সেই 1.5 কেজি ওজনের তালাটি খুলে ফেলে সকলকে প্রবেশাধিকার দেওয়া। জেঠু জেঠু সদু, এ কি কাণ্ড! এ যে গোলক ধাঁধার ব্যাপার করেছেন কি? কেন কেন আবার? চটপট সংক্ষেপে কার্যকারণের বিশদ ব্যাখ্যা। ও জেঠু, শুধু একটু মজা করবার জন্যে এই সাংঘাতিক কাণ্ড করেছেন? একটু মজার জন্যে মানে? বাজি জিততে নয়, প্রেস্টিজ রক্ষের দায়ে নয়। সবার ওপরে প্রেস্টিজ সত্য, তাহার উপরে নাই, মানিস তো? দাদু, তুমি বেঁচে আছো? উফ! আর বাপি বলছিল কি না? কি বলছিল বাপি? মরে গেছি। তা বলতেই পারে, আত্মবিশ্বাসহীনেরাই ওই রকম ভাবে। শুধু বেঁচে আছি না, পাগল হয়ে ড্যাং ডেঙিয়ে বেঁচে আছি। এই তো দেখ না, আমার ঘরটাতেই খামার বাড়ির বন্দি ঘর বানিয়ে ফেলে এর মধ্যেই গেটিয়ে বসে আছি এই পুরো 1 মাস। আকাশ দেখে ফেলার ভয়ে চোখে রুমাল বাঁধা, জগৎ সংসারের কোনো শব্দ কানে আসার ভয়ে কানে তুলো গোজা। ওই মেয়েটা খেতে দিতে এলে তাকে দেখতে পাওয়ার ভয়ে পত্রপাঠ বিদায় দিয়ে প্যাকেটের খাদ্য চালিয়ে চলা। বন্দি জীবনের সঙ্গে মানিয়ে নিজের বাসন নিজে ধোয়া, নিজের গেঞ্জি পায়জামা নিজে কাচা। জনমনস্বীর মুক্ত দূরস্থান একটা পাখি পক্ষীর মুখও দেখিনি। আগে এক বেটা টিকটিকি দেওয়ালে ঘুরত, ছবি টবিগুলো সরিয়ে ফেলায় বোধহয় পার্মানেন্ট বাসা হারানোয় সেও কোথায় পুনর্বাসনে চলে গেছে। তার মানে একটা জ্যান্ত প্রাণীর সঙ্গে মোলাকাত নেই এই 1 মাস। জীবন্ত দৃশ্যহীন শব্দহীন একটি জগতে বাস করছি। ঘড়ি পর্যন্ত নেই, ক্যালেন্ডার পর্যন্ত না। তো হলোটা কি? হলাম পাগল। পাগল হয়ে যাওয়ার প্রতিষেধক হচ্ছে আত্মবিশ্বাস, বুঝলে? ওহে সাজুজ্য জোয়ারদার, কথাটা মানো। এই তো 30টি দিন পার হতেই সবে মাত্র চোখের রুমাল আর কানের তুলো খুলে ফেলেছি, অমনি দৌড় ধাক্কানোর শব্দ কানে এলো। তারপর তো সবই দেখলে। ও দাদু, ঘড়ি নেই, ক্যালেন্ডার নেই, কাগজ পেন্সিল নেই, তো কি করে বুঝলে 30 দিন হয়ে গেল? বুদ্ধি থাকলে সবই থাকে হে। ওই যে দেখ না, টেবিলের ওপর চকোলেটের রাং তারা। ওরাই হিসেব রেখেছে, রোজ 2খানা করে জমেছে তো জোড়ায় জোড়ায় গুনে ফেল। দাদু, অত চকোলেট খেয়েছো তুমি একলা? খাবো না? না খেয়ে মরে গিয়ে তোদের বাপির কাছে হেরে যাব নাকি?
তা বলে হতাশ হয়েও না চাদুরা। আলমারিটা খুলে দেখো, তোমাদের জন্যে অগাধ মজুত আছে। যা জমা করেছিলাম তার সিকিও খরচ হয়নি। আরও কত কি আছে দেখে নিয়ে শটকান দে। আসলে বেঁচে থাকবার জন্যে অনেক বেশি কিছু লাগে না রে, শুধু শুধু বেশি বেশি জড়ো করি আমরা, যদি ফুরিয়ে গিয়ে অসুবিধে পড়ি ভেবে। রাম বোকামি আর কি। যাকগে, এখন তোমরা এসে গেছো, আর ফুরোতে দেরি হবে না। পদ্মাদিকেও দিও একটু। সে তো দেবই দাদু। তুমি তাহলে বাজি জিতেছ? জিতিনি বলুক তোদের বাপি। কাটায় কাটায় সব শর্ত মেনেও দিব্যি ঠিক আছি কি না, কি মনে হচ্ছে? পাগল হয়ে গেছি? মোটেই না, মোটেই না, ঠিক যেমন ছিলে তেমনই। জেঠু বিজয় গৌরবের গলায় বলেন, কি বাপি, আপনিও বলুন, হয়েছি পাগল? বাপি একটু মুচকে হেসে বলেন, নতুন করে আর কি হবে?